এক পুলিশ অফিসার নতুন শহরে ট্রান্সফার হয়ে আসার পর থেকেই ঘটতে থাকে একের পর এক অস্বাভাবিক ঘটনা। প্রথম দিনই তার কাছে থাকা ওয়াকি টকিতে একজন অচেনা পুলিশ অফিসারের কণ্ঠ ভেসে আসে। সে জানায় ৩০ বছর আগে একটা জঙ্গলে ঢুকে সে সেখানেই আটকে পড়েছে। লোকটা বেরোনোর পথ খুঁজে পাচ্ছে না শুনে সেই নতুন অফিসার তাকে বাঁচাতে জঙ্গলে যেতে চায়, কিন্তু সে জানতো না এই জঙ্গলটা আসলে অভিশপ্ত। এখানে যে একবার ঢোকে সে আর কখনোই বের হতে পারে না। পুলিশ আজ পর্যন্ত এই রহস্যের সমাধান করতে পারেনি, কারণ পুরো জঙ্গল পাহারা দেয় এক অদ্ভুত মূর্তি। তবে নতুন অফিসার জেদের বশে জঙ্গলে ঢুকে পড়লে সে এমন এক সময়চক্রে আটকে যায় যেটা থেকে বের হওয়া একেবারেই অসম্ভব। আজ এক্সপ্লেন করব এমনই একটা রহস্যে ভরা একটি অসাধারণ মালায়ালাম মুভি, যার নাম হলো সম্ভবম অধ্যায়ম অনু। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। সময়টা তখন ১৯৬০। কেরালার এক প্রত্যন্ত জঙ্গলে এক পর্তুগিজ মহিলার সঙ্গে কয়েকজন লাঠিয়াল চলেছে এবং তাদের সাথে দুটো ডেড বডি। এই পর্তুগিজ মহিলা নিজের থেকে ছোট বয়সী ছেলেদের পছন্দ করত, তাই সে জেমস নামের একজনকে বিয়েও করে। কিন্তু পরবর্তীতে জেমস একজন সমবয়সী ইন্ডিয়ান মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়লে এই পর্তুগিজ মহিলা দুজনকেই হাতে নাতে ধরে ফেলে খুন করে। এখন তারা সেই দুজনের বডি নিয়েই জঙ্গলে এসেছে। প্রথমে মহিলাটি মেয়েটার বডিটা ডোবায় ফেলে দেয়। এরপর সেখান থেকে ফিরে জেমসকে কবর দিতে এসে দেখে জেমসের বডিটা সেখানে নেই। আসলে জেমস এতক্ষণ মৃত হওয়ার নাটক করছিল এবং সবার অজান্তেই সে পালিয়ে গেছে। অবশেষে জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পর পর্তুগিজ মহিলাটি তাকে ধরে ফেললে জেমস তার পেটে গাছের ডাল ঢুকিয়ে পালিয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় যে ডোবায় মেয়েটির লাশ ফেলা হয়েছিল সেই ডোবার ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে। এখানেই সিন শিফট হলে দেখা যায় পিটার নামের এক পুলিশ অফিসার এই জঙ্গলে হন্যে হয়ে ঘুরছে। অন্যদিকে পিয়নের পোশাক পরা আরেকজন লোক বড় বড় গাছগুলোতে গোলাকার এক ধরনের চিহ্ন এঁকে দিচ্ছে। এরপর দেখা যায় বন্ধুদের একটা গ্রুপ জঙ্গলে শিকার করতে এসেছে। গ্রুপের একটি মেয়ে অনেকক্ষণ ধরে বুনো পশু শিকারের চেষ্টা করলেও কিছুতেই পারছিল না। হঠাৎই কিছুটা দূরে ভারী কিছুর আওয়াজ শুনে মেয়েটা ভয়ে গুলি চালাতেই দেখে সে একজন পুলিশকে গুলি করে মেরে ফেলেছে। এই পুলিশকেই আমরা একটু আগে ডোবা থেকে উঠতে দেখেছি। তবে গুলির শব্দে এতক্ষণ জঙ্গলে যে থমথমে পরিবেশ ছিল সেটা একেবারেই বদলে যায়। চারিদিক থেকে ভেসে আসে ভয়ঙ্কর সব ভৌতিক চিৎকার। সেই তীব্র চিৎকারে প্রত্যেকের কান যেন অসহ্য যন্ত্রণায় ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। এদিকে পিটার নামের সেই পুলিশ অফিসার পাগলের মতো দৌড়ে জঙ্গলের বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে। এখানে সিন শিফট হলে দেখা যায় আনন্দ এক ঝটকায় ঘুম থেকে জেগে উঠেছে। সে তার প্রেগনেন্ট স্ত্রী নিতুকে নিয়ে চেক আপে এসেছে। ডাক্তার সামনের মাসের ২৪ তারিখে ডেলিভারির ডেট দিলে আনন্দ ও নিতু দুজনেই খুবই খুশি হয়। আনন্দ ছোটবেলা থেকে অনেক টানাপোড়েনের মধ্যে বড় হয়েছে। ওর বাবা একজন পুলিশ ছিল, কিন্তু আনন্দের জন্মের দিনই তার বাবা মারা যায়। আনন্দ এখন পেশায় পুলিশ কনস্টেবল। তার কেরালায় ট্রান্সফার হয়েছে, তাই কালই বেরোতে হবে। কিন্তু সে নিতুকে নিয়ে চিন্তায় পড়লে নিতুই তাকে নিশ্চিন্তে ডিউটি জয়েন করতে বলে। তাই পরদিন সকালে আনন্দ বাসে উঠে একটা গ্রামে পৌঁছায়। সেখান থেকে কেরালার সেই গ্রামে পৌঁছতে জিপে করে যেতে হয়। তখনই হঠাৎ নিতু কল করে জানায় তার কিছু সমস্যা দেখা দিয়েছে। ডাক্তার বলেছে আজই নাকি ডেলিভারি করতে হবে। এটা শুনে আনন্দ খুব চিন্তায় পড়ে আবার ফিরে যাওয়ার কথা বললে নিতু তাকে আশ্বস্ত করে বলে আনন্দের আসার দরকার নেই, তাদের আন্টি সবকিছু সামলে নেবে। তাই আনন্দ আর ফিরে না গিয়ে কেরালার উদ্দেশ্যে রওনা হয়। সেই গ্রামে নেটওয়ার্কের খুবই সমস্যা। বিএসএনএল ছাড়া কোনো সিগন্যালই কাজ করে না। তাই কিছুক্ষণ পর আনন্দ অন্যের নাম্বার থেকে কল করলে জানতে পারে তার একটা মেয়ে হয়েছে। এটা শুনে আনন্দের মন খুশিতে নেচে ওঠে। তখনই রাস্তার ধারে একটা হরিণ বেরিয়ে এলে ড্রাইভার হরিণটিকে বাঁচাতে গাড়ি অন্যদিকে ঘোরায় এবং অসতর্কতার কারণে গাড়িতে ধাক্কা লেগে একজনের অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়া সেই ব্যক্তিটি হলো পিটার। সে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে রাস্তায় সেই গোলাকার চিহ্নটি আঁকতে থাকে, তবে সেটা কেউই খেয়াল করে না। আনন্দ পিটারের ওয়াকি টকিটা নিজের কাছেই রেখে তাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যায়।
কিছুক্ষণ পর আনন্দের সিনিয়র অফিসার অশোকান হসপিটালে এসে পুরো ব্যাপারটা শুনে পিটারের আইডি থেকে তার ঠিকানা জানতে পেরে কনস্টেবল যোশীকে পিটারের বাড়ি এবং তার থানা পেরুমালাইতে ইনফর্ম করতে বলে। এরপর অশোকান চা খেতে খেতে আনন্দের সাথে পরিচিত হয়। তখনই হঠাৎ এসআই রশিদ অশোকানকে কল করে জানায় তারা জঙ্গলে একটা গ্রুপকে ধরেছে। সেই গ্রুপ জঙ্গলে ঢুকে ভিডিও শুট করছিল। তাই কনস্টেবল রেজি তাদের বাধা দিলে গ্রুপের সাথে পুলিশের ঝামেলা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি সামলাতে না পেরে রশিদ অশোকানকে কল করে। কনস্টেবল রেজি একটু রকচটা স্বভাবের, তাই আরও ঝামেলা হতে পারে ভেবে অশোকান তাড়াতাড়ি রওনা দেয়। এইদিকে ঝামেলার এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে রেজি জঙ্গলের মধ্যেই একটা ছেলেকে ধাওয়া করে। এমন সময় সে জঙ্গলে একটা ডেড বডি পড়ে থাকতে দেখে থমকে দাঁড়ায়। ততক্ষণে অশোকানও চলে এসেছে। কাদায় মাখা বডির মুখটা এমনভাবে ক্ষতবিক্ষত যে চেনা মুশকিল। আইডি দেখে জানা যায় বডিটা পেরুমালাই থানার এক কনস্টেবলের। সেই থানার এসআইকে বিষয়টা জানাতে গেলে খারাপ নেটওয়ার্কের কারণে কলও করা যাচ্ছে না। তাই অশোকান ফরেন্সিক টিমকে সেখানে আসার কথা বলে রেজি এবং আনন্দকে নিয়ে নিজের থানার উদ্দেশ্যে রওনা দেয়। এরপরের দৃশ্যে স্টিফেন নামের এক অফিসারকে আহত অবস্থায় জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। পায়ে প্রচণ্ড আঘাতের কারণে স্টিফেন নড়তে না পারায় সে সহকর্মী পিটার ও মধুকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কেউই তার ডাক শুনতে পায় না। সৌভাগ্যবশত স্টিফেন নিজের ওয়াকিটকি দিয়ে পিটারকে কন্ট্যাক্ট করলে আনন্দের কাছে থাকা ওয়াকিটকিটা বেজে ওঠে, কারণ পিটারের ওয়াকিটকিটা তো আনন্দের কাছেই ছিল। স্টিফেন জানায় সে তার টিমের সাথে জঙ্গলে ঢুকেছিল, কিন্তু কোনো কারণে তারা ফেঁসে গেছে এবং বাকিদের খুঁজেও পাচ্ছে না। এখন যদি দ্রুত তাকে উদ্ধার করা না হয় তাহলে সে সেখানেই মারা যাবে। অশোকান অবাক হয়ে উত্তর দেয় তারা তো কেরালা পুলিশ। স্টিফেনের সহকর্মী পিটারের অ্যাক্সিডেন্ট হওয়ায় তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তাই স্টিফেন যেন পেরুমালাই থানায় কারো সাথে যোগাযোগ করে। স্টিফেন জানায় সে সব রকমের চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি। সে এখন জঙ্গলে কোনো এক মন্দিরের সামনে বড় গাছের নিচে পড়ে আছে। সেখানে এসে যেন তাকে উদ্ধার করা হয়। এবার ইচ্ছে না থাকলেও অশোকান বাধ্য হয়ে গাড়ি থামিয়ে পেরুমালাই থানায় ফোন করার চেষ্টা করে। তখনই আনন্দ শুনতে পায় ওয়াকিটকিতে স্টিফেন বলছে আজ তার প্রেগনেন্ট স্ত্রীর বাচ্চা হতে চলেছে, তাই যদি তারা তাকে বাঁচায় তাহলে সে তার নবজাতক সন্তানকে দেখতে পাবে। এবার এটা শুনে আনন্দ নিজের পরিস্থিতির সাথে মিলাতে পারলে সে স্টিফেনকে বাঁচানোর জন্য বাকিদের রাজি করানোর চেষ্টা করে, কিন্তু রেজি তাকে বাধা দিয়ে বলে ওই জঙ্গলে যাওয়া মানে নিজের জীবনের ঝুঁকি নেয়া। এমনিতেও জঙ্গলটা তাদের থানার আন্ডারে পড়ে না। কিন্তু আনন্দ সবাইকে রাজি করিয়ে স্টিফেনকে উদ্ধার করতে রওনা দেয়। এবার আমাদের দেখানো হয় স্টিফেনরা কি কারণে জঙ্গলে ঢুকেছিল। আসলে তার টিম কয়েকজন ক্রিমিনালকে ধরে জঙ্গলের পাশে রাস্তা দিয়ে পেরুমালাই থানায় যাচ্ছিল। হঠাৎই ক্রিমিনালরা সুযোগ বুঝে তাদের উপরে হামলা করে গাড়ি থেকে পালিয়ে জঙ্গলে ঢুকে যায়। তাই স্টিফেন টিমের কয়েকজনকে নিয়ে তাদেরকে ধরতে জঙ্গলে ধাওয়া করে। একসময় তারা জঙ্গলের অনেক ভেতরে ঢুকে পড়লে তখন ছোট ছোট টিম বানিয়ে আলাদাভাবে সার্চ করতে শুরু করে। এই সুযোগে ক্রিমিনালগুলো এক একজন পুলিশকে ধরে মারতে থাকে। এক পর্যায়ে মধু স্টিফেনকে জঙ্গলের আরো গভীরে যেতে নিষেধ করে, কারণ তার ভূতপ্রেতে বিশ্বাস না থাকলেও এই জঙ্গলটা সুবিধের মনে হচ্ছে না। এই জঙ্গলের নামে অনেক কানাঘুষা শোনা যায়। তখনই তারা জঙ্গলের এক জায়গায় একটা বিশাল আকারের অদ্ভুত মূর্তি দেখতে পায়, যার শরীর মানুষের মতো হলেও মাথাটা কাকের মতো। তবে মধু নিষেধ করা সত্ত্বেও স্টিফেন কোনো কথা শোনে না, কারণ সে সব গুজবে বিশ্বাসই করে না। তাই মধুকে অন্যদিকে পাঠিয়ে সে ক্রিমিনালগুলোকে খুঁজতে থাকে। তখনই হঠাৎ স্টিফেন মধুর চিৎকার শুনতে পায়। দুজন ক্রিমিনাল তাকে মারতে ধাওয়া করেছে। স্টিফেন একজনকে গুলি করায় তার রক্তের ফোঁটা মাটিতে পড়তেই চারিদিকের পরিবেশ আচমকা বদলাতে শুরু করে। এবার শোনা যায় সেই গগনবিদারী কানফাটা অসহ্য চিৎকার। সবাই প্রচণ্ড চিৎকারে কান ধরে বসে পড়লে কিছুক্ষণ পর স্টিফেন দেখে সে জঙ্গলের অন্য এক জায়গায় দাঁড়িয়ে আছে। সেখানে মধু তো দূরের কথা, দুজন ক্রিমিনালের কাউকেই দেখা যাচ্ছে না। স্টিফেন চিৎকার করে সহকর্মীদের খুঁজতে শুরু করলে একসময় হোঁচট খেয়ে পড়ে গেলে তার পায়ে ভীষণ চোট লাগে। এরপর কি হয়েছে সেটা আমরা আগেই দেখেছি। সিন বর্তমানে এলে দেখা যায় বৃষ্টির মধ্যে অশোকান, আনন্দ ও রেজি স্টিফেনকে খুঁজতে জঙ্গলে ঢুকেছে। অশোকান বলে এই জঙ্গলে অনেকেই নিখোঁজ হয়েছে যাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি।
1960 সালে প্রথমবার থানায় মিসিং কেস রেজিস্টার হয়। এক পর্তুগিজ মহিলা তার স্বামী জেমস এবং তার প্রেমিকাকে এই জঙ্গলে মেরে ফেলেছিল। এরপর মহিলাটিও নাকি মারা যায়। স্থানীয় লোকেরা বলে এই জঙ্গলে নাকি 3 জনের আত্মাই এখনো ঘুরে বেড়ায়। অশোকান যখন এখানে ইনচার্জ হয়ে এসেছিল তখন জঙ্গলে একটা মাথা ছাড়া বডি পেয়েছিল। তবে অনেক চেষ্টার পরেও তাকে শনাক্ত করা না গেলে স্থানীয় লোকেরা বলতে শুরু করে এটা 80 বছর আগে মারা যাওয়া জেমসের বডি। তবে সেটা কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ 80 বছরের পুরনো বডি পচে যাওয়া তো দূরের কথা, দেখে মনে হচ্ছিল লোকটা একদিন আগে মারা গেছে। অবশ্য তারা অনেক খুঁজেও বডির মাথাটা আর পায়নি। তবে অদ্ভুত ব্যাপার হলো এর কিছুদিন পরেই একটা মাথা পাওয়া গিয়েছিল, যেটা ছিল খুবই পুরনো। লোকে বলে ওটাই নাকি জেমসের মাথা। এভাবেই কথা বলতে বলতে তারা সেই মূর্তিটার সামনে আসতে ওয়াকি টকিতে আবারও শোনা যায় স্টিফেনের গলা। সে এখন কোথায় আছে জানতে চাইলে স্টিফেন বলে সে মূর্তির ডান দিকে বড় গাছটার নিচে বসে আছে। সেই মতো ওরা গাছের দিকে এগোলে তখনই পেরুমালাই থানার এসআই কল করে। অশোকান তাকে জানায় তাদেরই থানার এক অফিসার জঙ্গলে পথ হারিয়েছে এবং তাকে উদ্ধার করতে তারা জঙ্গলে ঢুকেছে। তবে কথাটা শুনে এসআই বেশ গম্ভীরভাবে বলে তোমরা যেখানে গেছো ওখানে কোনো মানুষ যায় না, যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গল থেকে বেরিয়ে যাও। আর তোমরা যার কথা বলছো এই নামের কাউকেই আমি চিনি না। এসআই কল কাটতেই ওয়াকি টকিতে স্টিফেন জানায় সে এখনো বড় গাছটার নিচেই তাদের জন্য অপেক্ষা করছে। অশোকান এমন দোটানায় পড়ে বিরক্ত হয়ে আবার এসআইকে কল করে ঠান্ডা মাথায় পুরো বিষয়টা খুলে বলে। আজ সকালেই পেরুমালাই থানার একজন অফিসার পিটারের অ্যাক্সিডেন্ট হওয়ায় তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এরপর পিটারের ওয়াকিটকিতে খবর আসে একই থানার এসআই স্টিফেন জর্জ জঙ্গলে আহত অবস্থায় ফেসে গেছে। কথাটা শুনে এসআই বেশ রেগে বলে তাদের থানার যে 2জন এসআই আছে তারা আজ মিটিংয়ে উপস্থিত ছিল, বাকি পিটার বা স্টিফেন এই নামে সে কাউকেই চেনে না। এটা শুনে অশোকান কি করবে ভেবে পাচ্ছে না। তাই আনন্দ এবার ওয়াকিটকি দিয়ে সরাসরি স্টিফেনের সাথে এসআই এর কথা বলিয়ে দিলে স্টিফেন কনস্টেবল মধুর নাম বলতেই এসআই একেবারে চমকে ওঠে। এসআই কাপা কাপা গলায় জিজ্ঞেস করে আচ্ছা মধুর পুরো নাম কি? উত্তরে স্টিফেন বলে মধুবেল মারিয়াপ্পান। এতক্ষণে এসআই ভয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে। সে কোনো রকমে বলে আজ থেকে 30 বছর আগে 26শে মে 1994 সালে পেরুমালাই থানার এসআই স্টিফেন জর্জ তার টিম সহ জঙ্গলে নিখোঁজ হয়ে যায়। এরপর কেউ তাদের খুঁজে পায়নি। আর এই মধুই হলো এসআই এর বাবা। সবাই বলে সেদিন তারা সবাই জঙ্গলেই মারা গেছে। কিন্তু তাহলে এত বছর পর স্টিফেন তাদের সাথে কিভাবে যোগাযোগ করছে? তাই এসআই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে জঙ্গল থেকে বেরোতে বলে কল কেটে দিলে এবার অশোকানদের মধ্যেই ঝগড়া শুরু হয়। রেজি সিদ্ধান্ত নেয় সে ফিরে যাবে। রেজি চলে গেলে বাকি 2জন স্টিফেনের কথা মতো বড় গাছটা সামনে আসতে ভয়ে 2জনের হাত পা একেবারে ঠান্ডা হয়ে যায়, কারণ গাছের সামনে পড়ে আছে একটা কঙ্কাল এবং ঠিক তার পাশে আরও একটা কঙ্কাল। ওয়াকিটকিতে তখনও স্টিফেনের আওয়াজ শোনা যাচ্ছে। স্টিফেন বলতে থাকে স্যার আমার পাশে মধ্যবয়সী কেরালা পুলিশের একটা বডি পড়ে আছে, ওর গায়ে ধাক্কা লেগেই আমি পড়ে গিয়েছিলাম। ইউনিফর্মে তার নাম লেখা এমজি অশোকান। কথাটা শুনতেই 2জনে একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। তারা ভাবছে এটা কি করে সম্ভব। অশোকান তো এখন আনন্দের সামনে দাঁড়িয়ে, তাহলে 30 বছর আগে হারিয়ে যাওয়া একটা মানুষ কিভাবে অশোকানের নাম জানতে পারল? কি রহস্য এই জঙ্গলের? স্টিফেন ও তার টিম যদি মারা যায় তাহলে আজ সকালে পিটারের অ্যাক্সিডেন্ট হলো কি করে? অন্যদিকে পিটারের বাড়ির লোক হসপিটালে পৌঁছে জানতে পারে পিটার মারা গেছে। তবে তাদেরকে পিটারের বডি দেখতে দেয়া হয় না, কারণ একজন বয়স্ক মহিলা এসে নিজেকে পিটারের স্ত্রী বলে দাবি করছে। কিন্তু কনস্টেবল যোশী বুঝতে পারে না 50 বছর বয়সী একজন মহিলা কিভাবে মাঝবয়সী পিটারের স্ত্রী হতে পারে। তার 2টো ছেলেও নাকি পিটারের সন্তান। তাই যোশী অশোকানকে জানায় পিটারের বাড়ির লোক বলছে পিটার 30 বছর আগে জঙ্গলে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। এমনকি তাদের কাছে পিটারের আইডি কার্ডও রয়েছে। সব শুনে অশোকান বুঝতে পারে এই জঙ্গলেই কিছু একটা রহস্য আছে যেটা তারা ধরতে পারছে না। তাই অশোকান ওদের মিথ্যে বলতে বলে বাড়ি পাঠিয়ে দিতে বলে। অন্যদিকে রেজি জঙ্গলে যে বডিটা পেয়েছিল, যেটাকে তারা পেরুমালাই থানার কনস্টেবল ভেবেছিল, ফরেনসিক টিম সেই বডিটা পরীক্ষা করে একেবারে চমকে ওঠে।
কারণ বডিটা ছিল রেজির বডি। তাহলে এখন প্রশ্ন, রেজি যদি মারা গিয়ে থাকে তাহলে জঙ্গলে অশোকানদের সাথে এতক্ষণ কে ছিল? কিন্তু কিছু ভাবার আগে আবারও অঝোরে বৃষ্টি নামে। এদিকে এই প্রকাণ্ড বৃষ্টির মাঝে রেজি পথ হারিয়ে ডোবায় পড়ে যায়। তার চিৎকার শুনে আনন্দরা ছুটে এসে তাকে টেনে তোলার চেষ্টা করে। এক পর্যায়ে অশোকানের হাত কেটে মাটিতে রক্ত গড়িয়ে পড়ে এবং সাথে সাথেই পুরো জঙ্গলের পরিবেশ পাল্টে যায়। আবারও শোনা যায় সেই গগনবিদারী কানফাটা ভুতুড়ে চিৎকার। অশোকান সেই শব্দ সহ্য করতে না পেরে গুলি চালাতে আবারও সব শান্ত হয়ে যায়। পরক্ষণেই আনন্দ জঙ্গলে অন্য এক জায়গায় নিজেকে একা দাঁড়িয়ে থাকতে দেখে। তার আশেপাশে রেজি বা অশোকান কেউ নেই। হঠাৎই নীরবতা ভেঙে ঘন কুয়াশার মধ্যে লণ্ঠন হাতে সেই পর্তুগিজ মহিলা এখনও জেমসকে খুঁজে চলেছে। মহিলাটি আনন্দকে দেখে তার দিকে বন্দুক তাক করতেই আনন্দ পেছনে ফিরে মাথাহীন জেমসকে দেখতে পায়। সে ভয়ে চমকে উঠতে কানে আসে বন্দুকের আওয়াজ এবং সাথে সাথে আনন্দ নিজেকে আবারও অন্য একটা জায়গায় দেখতে পায়। নিজেকে কোনোমতে সামলে উঠতে সে দেখে একটা বাচ্চা মেয়ে কান্না করছে। মেয়েটা তার ভাইকে খুঁজতে জঙ্গলে ঢুকেছিল, কিন্তু ফেরার পথ হারিয়ে ফেলেছে। আনন্দ মেয়েটাকে শান্ত করে ভাইকে খুঁজতে সাহায্য করতে গেলে বড় গাছটার সামনে অশোকানের বডি পড়ে থাকতে দেখে ভয়ে শিউরে ওঠে। সে কিছু বুঝে ওঠার আগেই স্টিফেনদের গাড়ি থেকে পালিয়ে আসা এক ক্রিমিনাল তাকে ধরে ফেললে এবার শুরু হয় হাতাহাতি। আনন্দ মেয়েটাকে পালাতে বলে নিজে কোনো রকমে গভীর জঙ্গলে ঢুকতেই এবার পিটারকে দেখতে পায়। তিনজন ক্রিমিনাল পিটারকে মারার চেষ্টা করলে আনন্দ দূরে দাঁড়িয়ে সব দেখতে থাকে। সে বুঝতে পারছে না এখানে কি ঘটছে। তখনই পালাতে গিয়ে স্টিফেনকে দেখে হঠাৎ ভূত দেখার মতো চমকে ওঠে সে। আনন্দ তাকে একটাই প্রশ্ন করে, স্যার আজকের তারিখ কত? স্টিফেন উত্তর দেয় ২৬শে মে ১৯৯৪। এটা শুনেই আনন্দ হতবাক হয়ে চেয়ে থাকে। তখনই আগের মতো শোনা যায় মধুর চিৎকার। তাকে দুজন ক্রিমিনাল মারতে তাড়া করেছে। স্টিফেন একজনকে গুলি করলে তার রক্তের ফোঁটা মাটিতে পড়তে গোটা জঙ্গলটা আবারও পাল্টে যায়। শোনা যায় সেই ভুতুড়ে চিৎকার এবং এরই সাথে আনন্দ পিয়নের ড্রেস পরা লোকটাকে দেখতে পায়, যে গাছে গোলাকার চিহ্ন আঁকছিল। আর সবথেকে অদ্ভুত ব্যাপার, মূর্তির আড়াল থেকে পিটারও ওই একই দৃশ্য দেখছিল। পিটার আনন্দকে কিছু বলতেই যাবে, তখনই আচমকা গুলির শব্দে পুনরায় সব বদলে যায়। পরক্ষণে আনন্দ দেখে সেই পর্তুগিজ মহিলাকে, তবে এবার জেমস তখনও বেঁচে আছে। আনন্দ বুঝতেই পারছে না এখানে এসব হচ্ছেটা কি। জেমস মহিলাটিকে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বন্দুক গর্জে ওঠে এবং পেছন থেকে একজন জেমসের মুন্ডুচ্ছেদ করতে জঙ্গলের পরিবেশ বদলে যায়। আনন্দ আবার সেই পিয়নকে দেখতে পায়, তবে পিয়ন আনন্দকে দেখে একটুও অবাক না হয়ে শান্ত গলায় বলে, ভয় পেও না, এখানে ভূত বলে কিছুই নেই, বরং যা কিছু হচ্ছে সব ওই মূর্তিটার জন্য। তুমি কি খেয়াল করেছো জঙ্গলে ঢোকার পর থেকে একটাও কাক দেখতে পাওনি? আনন্দ অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে জঙ্গলে এসব কি হচ্ছে? এবার পিয়ন জঙ্গলের এক বিশাল রহস্য উন্মোচন করে। বহু বছর আগে একবার এই জঙ্গলে পর্তুগিজরা প্রবেশ করেছিল। সেই সময় জঙ্গলে এক বিশেষ উপজাতি গোষ্ঠী এই দৈব মূর্তি কাকভূষণ্ডির পূজা করত। তারা কাককে ঈশ্বরের প্রতীক হিসেবে মনে করত। মূর্তির চারিদিকে ঘুরে তারা নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রার্থনা করত। এমনকি গর্ভবতী নারীরা কাককে খাবার দিত, কারণ তাদের ধারণা এতে তাদের অনাগত সন্তান ঈশ্বরের আশীর্বাদ নিয়ে জন্ম নেবে। কিন্তু এরপর সেখানে পর্তুগিজ রাজা জর্জ অ্যান্টনির আগমন ঘটে। সে সিদ্ধান্ত নেয় এখান থেকে সকল ধর্ম সে বিলীন করে দেবে। সবাই একমাত্র অ্যান্টনির অর্থাৎ তাদের রাজার উপাসনা করবে। অ্যান্টনি সেই সময় যত পূজার জায়গা ছিল সব ধ্বংস করে ফেলে এবং সব মূল্যবান মূর্তিগুলো পাচার করে দেয়। এভাবেই একসময় অ্যান্টনি জঙ্গলের গোপন এক মন্দিরের বিষয়ে জানতে পারে। সে তার পুরো আর্মি নিয়ে জঙ্গলে প্রবেশ করে। যে আদিবাসী গোষ্ঠী এই মূর্তির পূজা করত, তাদের অনেক অনুরোধের পরেও অ্যান্টনি মূর্তিটিকে ধ্বংস করার চেষ্টা করে। কিন্তু যতভাবেই চেষ্টা করুক, অ্যান্টনি কোনোভাবেই মূর্তিটি ধ্বংস করতে পারেনি। এজন্য সে একসময় এই মূর্তির যারা উপাসনা করত তাদেরকে মেরে ফেলে।
এমনকি জঙ্গলে সব কাকেদের আগুনে পুড়িয়ে হত্যা করে। সেই ঘটনার পর থেকেই সবকিছু শুরু। মানুষজন মনে করত তাদের দেবতা সুখ এবং সমৃদ্ধি দেবে, কিন্তু তারা জানত না তাদের দেবতা সময়কেও নিয়ন্ত্রণ করতে পারে। সেই সময় মন্দিরে খবর পেয়ে রাজা সৈন্য নিয়ে এখানে আসতে 1 ঘন্টা সময় লেগেছিল। কিন্তু এখানে হত্যাযজ্ঞ চালানোর পর তারা যখন ফিরে যাচ্ছিল, তখন 1 ঘন্টা 1 দিনে রূপান্তরিত হয় দিন মাসে এবং মাস বছরে। আজও রাজা তার সৈন্যদল নিয়ে এই জঙ্গলেই ঘুরে বেড়াচ্ছে। কোনোভাবেই তারা জঙ্গল থেকে বের হতে পারেনি। জঙ্গলের পবিত্র মাটিতে সেদিন হিংসা ও রক্তের হানাহানির কারণে কাকভূষণ্ডী ক্ষুব্ধ হয়ে অভিশাপ দেয়, যখনই এই জঙ্গলের মাটিতে রক্ত পড়বে তখনই একটা টাইম লুপ বা সময়চক্র শুরু হবে। যারা এই জঙ্গলে উপস্থিত থাকবে তারা সবাই সময়চক্রে ফেঁসে যাবে। দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেলেও তারা এই জঙ্গলের কোনো এক সময়চক্রে ঘুরতেই থাকবে। তাই যখনই কেউ জঙ্গলের মূর্তির সামনে উচ্চস্বরে আওয়াজ করে এবং রক্তের ফোঁটা মাটি স্পর্শ করে, তখনই তারা সময়চক্রে আটকে যায়। খেয়াল করলে বোঝা যায় এখন পর্যন্ত যতবার জঙ্গলের পরিবেশ বদল হয়েছে বা সময়চক্র পরিবর্তিত হয়েছে, ততবার কেউ না কেউ গুলি চালিয়েছে বা রক্তের ফোঁটা মাটি স্পর্শ করেছে। এ কারণেই রাজা অ্যান্টনি, পর্তুগিজ মহিলা এবং জেমস, স্টিফেনদের টিম, বাচ্চা মেয়েটা এবং আনন্দরা প্রত্যেকেই জঙ্গলের সময়চক্রে ফেঁসে গেছে। তবে এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। যতবার সময় পরিবর্তন হয় ততবারই কোনো ব্যক্তি সময়চক্রের এক সময় থেকে অন্য সময়ে টেলিপোর্ট হতে পারে। এ কারণে গুলির শব্দের সাথেই আনন্দ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত। ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় শুরুতে দেখানো সেই গোলাকার চিহ্নটি আসলে সময়চক্রেরই ইঙ্গিত করছিল। সব শোনার পর আনন্দ জিজ্ঞেস করে, তুমি এত কিছু জানলে কি করে? পিয়ন বলে, আমি সেই ব্যক্তি যে পর্তুগিজ রাজার গুপ্তচর ছিলাম। আমি আদিবাসী মানুষদের সাথে বেইমানি করে রাজাকে জঙ্গলে নিয়ে এসেছিলাম। এবার এখান থেকে বেরোনোর একটাই উপায়। যে ঘটনা সবাইকে এখানে এনেছে সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আগেই সেটাকে আটকাতে হবে। যদি না পারো তাহলে সময়চক্রে আজীবনই ঘুরতে থাকবে। পিয়নের কথা মতো আনন্দ এবার সবাইকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। সে দেখতে পায় রেজি ডোবায় পড়ে গেছে দেখে সেই টাইমলাইনের আনন্দ এবং অশোকান তাকে বাঁচাতে এসেছে। কিন্তু রেজি দুটো আনন্দকে দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়। এবারও রেজিকে বাঁচাতে গিয়ে অশোকানের হাত থেকে রক্ত ফোঁটা মাটিতে পড়ার পর অশোকান আবার গুলি চালাতে সময়চক্র বদলে যায় এবং আনন্দ পুনরায় টেলিপোর্ট হয়। এবার আনন্দ বুঝতে পারছে সময়চক্র পরিবর্তন করার একটাই উপায় আছে। নির্দিষ্ট সীমার উপরে আওয়াজ করতে হবে, না হলে রক্তপাত করতে হবে। তাই সময়চক্র পরিবর্তন করতে আনন্দ চিৎকার করে, কিন্তু তাতে কোনোভাবেই সময়চক্র পরিবর্তন হচ্ছিল না। তাই সে এবার নিজের হাত কেটে রক্ত মাটিতে ফেলে এবং উচ্চস্বরে চিৎকার করলে সময়চক্র পরিবর্তন হয়। এরপরের দৃশ্যে কয়েকজন স্কুল ছাত্রকে দেখা যায়। তাদের মধ্যে একটা ছেলে রাজা অ্যান্টনির সাদা ঘোড়া দেখে পিছু করে জঙ্গলে ঢুকে পড়ে। ছেলেটির বোন ভাইকে খুঁজতে জঙ্গলে ঢুকলে একটা সময় মেয়েটি পথ হারিয়ে কাকভূষণ্ডীর মূর্তির সামনে এসে ভাইয়ের নাম ধরে চিৎকার করতেই এবার আমরা মুভির শুরুতে দেখানো একটা দৃশ্য দেখতে পাই। এখানেই জানা যায় যে লোকটা ডোবা থেকে উঠে এসেছিল সে ছিল স্বয়ং রেজি, এবং যে ছেলেটাকে খুঁজতে মেয়েটা জঙ্গলে ঢুকেছিল সেই ছেলেটা হলো ছোট রেজি। আসলে অনেক বছর আগে রেজির বোন তাকেই খুঁজতে এসে জঙ্গলে হারিয়ে গিয়েছিল, যে কারণে রেজি জঙ্গলে ঢুকতে ভয় পাচ্ছিল। যাই হোক, রেজি ডোবা থেকে ওঠার পরেই সে ছোটবেলার নিজেকে এবং তার বোনকে দেখতে পায়। তারা দুজন বড় রেজিকে দেখে ভয়ে পালিয়ে যায়। রেজিও তার বোনের পিছু করতে থাকে। ঠিক সেই সময় কলেজের গ্রুপটা জঙ্গলে শিকার করতে এসেছিল। মেয়েটি জঙ্গলে আওয়াজ শুনে ভয়ে গুলি চালাতেই সেই গুলি রেজির বুকে গিয়ে লাগে এবং সে মারা যায়। অর্থাৎ অশোকানদের ফরেন্সিক টিম রেজির এই বডিটাই পেয়েছিল। তবে তখন গুলির শব্দ ও রেজির রক্তের কারণে সময়চক্র পরিবর্তন হয়ে যায়। অন্যদিকে 3জন ক্রিমিনাল মিলে পিটারকে মারার চেষ্টা করছিল। তখন আনন্দ সেখানে এসে ক্রিমিনালদের হাত থেকে পিটারকে বাঁচিয়ে স্টিফেনের সাথে দেখা করে বলে, এই জঙ্গল থেকে যদি বেরোতে চাও তাহলে যাই হয়ে যাক না কেন গুলি চালিও না। প্রথমে স্টিফেন আনন্দের কথা না শুনলে আনন্দ বলে সে যদি ওর কথা মেনে চলে তাহলে নিজের সন্তানকে দেখতে পাবে। এখানে জানা যায় আনন্দের বাবা
৩০ বছর আগে এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল, কিন্তু বাবার একটা ছবি এখনো আনন্দ নিজের পার্সে রেখেছে। আর এই ছবিটা অন্য কারো নয়, স্বয়ং স্টিফেনের। অর্থাৎ স্টিফেনই হলো আনন্দের বাবা। ২৬শে মে ১৯৯৪ সালে আনন্দের জন্ম হয় এবং সেদিনই স্টিফেন নিখোঁজ হয়ে গিয়েছিল। এ কারণেই শুরুতে স্টিফেনকে তারিখ জিজ্ঞেস করা হলে তারিখটা শুনে আনন্দ অবাক হয়ে গিয়েছিল। এবার আনন্দ স্টিফেনকে পুরো বিষয়টা বুঝিয়ে বলে তার ইনস্ট্রাকশন ফলো করতে বলে। এইদিকে তখন তাদের দুজনের কথোপকথন দূরে দাঁড়িয়ে আরেকটা টাইমলাইনের অন্য আনন্দ শুনছিল। এদিকে আনন্দ স্টিফেন ও মধুকে ক্রিমিনালদের থেকে বাঁচিয়ে বাকি টিমকে ইনফর্ম করে মূর্তির সামনে আসতে বলে, যাতে তারা জঙ্গল থেকে বেরোতে পারে। কিন্তু মুশকিল হলো, তারা যতই বেরোনোর চেষ্টা করে ঘুরে ফিরে সে মূর্তির কাছেই চলে আসে। তখনই আনন্দের পিয়নের বলা একটা কথা মনে পড়ে, যে আদিবাসী গোষ্ঠী গোল গোল ঘুরে কাকভূষণ্ডির পূজা করত। তাই বুদ্ধি করে আনন্দ সবাইকে নিয়ে মূর্তি বরাবর গোল করে ঘুরে জঙ্গল থেকে বেরিয়ে আসতে থাকে। কিন্তু আসার পথে ক্রিমিনালরা আবারও মধুসহ বাকিদের মারতে থাকে। তবে আনন্দ তাদের মেরে বাকিদের বাঁচিয়ে নেয়। ততক্ষণে একজন স্টিফেনকে আহত করলে স্টিফেনের রক্ত মাটিতে পড়তে আনন্দ ভয় পেয়ে যায়। কিন্তু সবাইকে অবাক করে এবার আর সময় পরিবর্তন হয় না, কারণ শুধু রক্ত নয়, রক্তের সাথে জোরে শব্দ হওয়াটাও জরুরি। এক পর্যায়ে আনন্দ জঙ্গলের এক প্রান্তে কাকের ডাক শুনতে পেয়ে সেই দিকে গেলে অবশেষে জঙ্গল থেকে সবাইকে নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। এরপর আনন্দ একটা গাড়ি থামিয়ে এটা কোন সাল জিজ্ঞেস করলে ড্রাইভার উত্তর দেয় এটা ১৯৯৪ সাল। আনন্দ সবাইকে গাড়িতে তুলে স্টিফেনকে হসপিটালে গিয়ে তার সন্তানকে দেখতে বলে। তারা গাড়ি নিয়ে চলে যেতে আনন্দ মূর্তির সামনে এসে নিজেকে গুলি করে, কারণ সে পুরনো ঘটনার পুনরাবৃত্তি আটকে সময়চক্রটাকে ভাঙতে পেরেছে। এর পরের দৃশ্যে আনন্দের চোখ খোলে হসপিটালে। আজ তার স্ত্রী নিতুর ডেলিভারি এবং তার পাশে বসে রয়েছে তার বাবা স্টিফেন জর্জ। কারণ ১৯৯৪ সালে আনন্দ স্টিফেনকে জঙ্গল থেকে বের করতে সফল হয়েছিল বলেই আনন্দ ছোটবেলায় তার বাবাকে হারায়নি। এরপর আনন্দের নতুন থানায় ডিউটি জয়েনের সময় চলে আসে। তবে আনন্দ এখন কনস্টেবল নয়, সে এসআই হয়েছে। তবে এবার আরেকটা বড় টুইস্ট আসে। আনন্দ খেয়াল করে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে অশোকান এবং গাড়িতে যে কজন অফিসার আছে তারা প্রত্যেকে বারবার একই কথা বলছে, যেগুলো সে প্রথম দিন কনস্টেবল ডিউটি জয়েন করতে আসার সময় শুনেছিল। এটা শুনেই আনন্দের বুকটা ভয়ে কেঁপে উঠতে আসে রশিদের ফোন। তারা একটা গাড়ি আটকেছে যেখানে কয়েকজন ছেলে মেয়ে অ্যাডাল্ট ভিডিও শুট করছিল। শুধু তাই নয়, আনন্দ খেয়াল করে তারা যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটা পিরুমালাই জঙ্গলের ঠিক পাশে এবং সেখানে দাঁড়িয়ে আছে একটা হরিণ। তখনই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং আনন্দ দেখে আগের টাইমলাইনে যে মেয়েটা শিকার করতে এসেছিল সেই মেয়েটারই এবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আনন্দ প্রচন্ড ভয়ে তাকে গাড়িতে তুলে নেয় এবং মেয়েটার ফোন থেকে তার বাড়ির লোককে কল করতে যেতেই ভয়ে আনন্দের গলা শুকিয়ে যায়, কারণ ফোনের স্ক্রিনে মেয়েটার সাথে তার বাবার ছবি রয়েছে এবং সে আর কেউ নয়, স্বয়ং আনন্দ। তখনই মেয়েটা আনন্দের দিকে তাকিয়ে বাবা বলে ডাকে এবং আনন্দের কোলে মেয়েটা মারা যায়। এই ঘটনায় আনন্দ ভয় পেয়ে নিতুকে কল করে তাদের মেয়ের ব্যাপারে খবর নিয়ে জানতে পারে সে একদম সুস্থ আছে। তবে আনন্দ এখন একেবারেই বাকরুদ্ধ। সে ভালো করে বুঝতে পারছে তার মেয়ে এখন সুস্থ ও ভালো থাকলেও ভবিষ্যতে তার মেয়ের সাথে কি ঘটতে চলেছে। তাছাড়া আনন্দ আরও বুঝতে পারে এত কিছুর পরেও সে টাইম লুপ ব্রেক করে বেরিয়ে আসতে পারেনি। তার মনে পড়ে যায় সেই পিয়নের কথা। সে বলেছিল লুপ ভাঙতে হলে তাকে সময়চক্রে শুরুর ঘটনাটা থামাতে হবে। অর্থাৎ আনন্দকে এই টাইম লুপ ভাঙতে হলে এবার পর্তুগিজ রাজা অ্যান্টনিকে আটকাতে হবে, যাতে সে জঙ্গলে নরসংহার করতে না পারে। তখনই দেখা যায় জঙ্গলে দাঁড়িয়ে রাজা অ্যান্টনি তার দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক দৃষ্টিতে হাসছে। আর এরই সাথে এই কনফিউজিং মুভিটা শেষ হয়ে যায়। আশা করছি মুভির গল্পটা আমি আপনাদের বোঝাতে পেরেছি। মুভির শুরুর দিকে সব ঘটনা খুবই কনফিউজিং মনে হলেও শেষ দিকে যখন সময়চক্রের ঘটনাটা জানা যায় তখনই প্রত্যেকটা ঘটনার কানেকশন বোঝা যায়। আশা করি আপনারা সবাই গল্পটা বুঝতে পেরেছেন। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি মুভির গল্পটা আপনাদের বোঝাতে পেরেছি কিনা।